নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 30 জন পুণ্যার্থীর, উত্তরপ্রদেশ পুলিশ। কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক কথা মমতার বইয়ে। অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দুর, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড় আলোচনা। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন তিলোত্তমার বাবা মা, কি পর্যবেক্ষণ প্রধান বিচারপতির? সন্দেশখালী গণধর্ষণ মামলায় পুলিশি তদন্তে অসন্তোষ, সেট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ শুরু ট্যাংরার বিপজ্জনক বহুতল ভাঙার কাজ, সিদ্ধান্ত পুরসভার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোররাতে দুর্ঘটনা, আহত হয়েছেন কমপক্ষে 30 জন, মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে, আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যরাতে ব্যারিকেড টপকে মহাসঙ্গমে পৌঁছতে গিয়ে তৈরি হয় উত্তেজনা পরিস্থিতি। প্রশাসনিক বাধা ভেঙে সঙ্গমের দিকে পুণ্য স্নানে ছুটে চলে লক্ষ লক্ষ পুণ্যার্থী, হুড়োহুড়ি পদপিষ্ট হয় বেশ কয়েকজন। সকাল থেকে 10 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ প্রশাসন। সন্ধ্যা গড়াতেই প্রকাশ্যে আসল তথ্য। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে 30 জন পুণ্যার্থীর, আহত হয়েছে 90 জন। কাটেনি বিপর্যয়ের রেশ, কিন্তু আপাতত সব ভুলে একটা নতুন শুরু। মহাকুম্ভ মেলায় আবার শুরু হয়ে গেল পুণ্য স্নান। প্রশাসনের পরিকল্পনা মতোই আকাশ দিয়ে চলছে পুষ্প বৃষ্টি। রেলমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, বাড়ল তৎপরতা। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রয়াগরাজের রেলভবনে মহাকুম্ভ রেল ওয়ার রুমেই চলছে এই বৈঠক। মহাকুম্ভে পদদলিত হওয়ার পর প্রয়াগরাজ থেকে ভক্তদের নিরাপদে বসিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেই ডাক বৈঠকের। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। মহাকুম্ভে পদদলিত হওয়ার পর প্রয়াগরাজ থেকে ভক্তদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রেলওয়ে প্রস্তুতি সম্পর্কে তথ্য নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রয়াগরাজে রেলওয়ে ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেছেন। রেলমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে আজ প্রয়াগরাজ থেকে 360টিরও বেশি ট্রেন চালানো হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, প্রয়াগরাজের অনেক রেল স্টেশনে প্রতি 4 মিনিটে একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভিন নিয়ন্ত্রণে প্রয়াগরাজের সমস্ত রেল স্টেশনে আরপিএফ এবং জিআরপি কর্মী মোতায়েন করা হয়েছে। কালার কোড অনুযায়ী স্টেশনে যাত্রীদের প্রবেশ করানো হচ্ছে। ইন্ডিয়া তুমি কার, ওর না আমার, জোটের অন্দরে জটটা আপাতত এমনই পাকিয়েছে। জোটের ঘোষিত নেতৃত্বকারী দল কংগ্রেসের বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়েছে শরিক তৃণমূল, কিন্তু এবার সেই কটাক্ষগুলি কার্যত বইয়ের আকার দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে বইমেলায় নতুন বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, আর তার মধ্যে বাংলা নির্বাচন ও আমরা শীর্ষক বইয়ে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি। কি লিখলেন জোটের ব্যর্থতার অন্যতম কাণ্ডারি সর্বভারতীয় কংগ্রেস, বিধানসভা হোক কিংবা লোকসভা, সর্বক্ষেত্রে ইন্ডিয়া জোটের ব্যাকফুটে যাওয়ার অন্যতম কারণ হিসাবে কংগ্রেসকেই দাগিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, কংগ্রেস যে আসন পেয়েছে তাও শরিক দলের ওপর ভর করে। কংগ্রেসের ব্যর্থতাকেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। তাদের সভাপতি আসনে বসানো হলেও কোনো নির্বাচনের ন্যূনতম কর্মসূচি নেয়নি কংগ্রেস। তবে শুধু জাতীয় রাজনীতি নয়, বাংলার ভোটও কংগ্রেসের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। নিজের বইতে রামবাম শ্যামের জোট হিসাবে কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি। একই সুরে তোপ দাগেন বঙ্গ বিজেপির বিরুদ্ধে। নিজের বইতে তিনি দাবি করেন, বাংলা থেকে বিজেপি যে কটি আসন পেয়েছে তাও কারচুপি করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, বুধবার বিকেলে অমিত শাহের বাসভবনে এই বৈঠক হয়। সেখানে আলোচনা হয়েছে বাংলাদেশ ইস্যু নিয়ে, পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও বিস্তর কথা হয় বলে জানা যাচ্ছে। এইসব শোনার পর স্বরাষ্ট্রমন্ত্রী দেখার আশ্বাস দিয়েছেন। সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। খুন হয়েছে তৃণমূল নেতা সহ অনেকে। এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। বুধবার মূলত সেই নিয়েই শাহী দরবারে পৌঁছান শুভেন্দু। এই সব নিয়ে আলোচনার পাশাপাশি ওঠা বাংলাদেশ প্রসঙ্গ। সূত্রে খবর, যেহেতু বাংলাদেশের সীমান্ত রয়েছে বাংলায়, তাই প্রতিবেশী দেশ ও তা নিয়ে বাংলার বর্তমান অবস্থান ও পরিস্থিতি প্রসঙ্গেও কথা হয়। এছাড়া পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী ডিজি নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান শুভেন্দু অধিকারী। তার মতে,
স্থায়ী ডিজি নিয়োগ করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছে প্রথমে 3টি নাম পাঠাতে হয় রাজ্যকে, তারপর সেখান থেকে একজনকে নির্বাচন করে দেয় কেন্দ্র। কিন্তু রাজীব কুমারের ক্ষেত্রে এই নিয়ম যথার্থভাবে মানা হয়নি। রাজীব কুমারকে তাই স্থায়ী ডিজি হিসেবে বিবেচনা করতে নারাজ বিরোধী দলনেতা। সব শুনে দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর, বাংলাদেশ প্রসঙ্গে জানিয়েছেন ভারত সরকারের তরফে পদক্ষেপ করা হচ্ছে, সরকার ব্যবস্থা করা হবে। সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবারের আবেদন প্রত্যাহারের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার পর্যবেক্ষণ, নতুন আবেদনের একাধিক বিষয় বিতর্ক সাপেক্ষ। শিয়ালদহ আদালতের রায়ের আগেই নির্যাতিতা পরিবারের আইনজীবী করুণানন্দে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছিলেন। তার মূল বক্তব্য ছিল, সিবিআই তদন্ত যেভাবে হচ্ছে তার ধরন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তদন্ত যথাযোগ্য নয়। শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত। তাদের বিরুদ্ধে অনেকে ক্ষমতায় রয়েছে, তাদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করতে হবে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে হস্তক্ষেপ করুক। বুধবার প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন, যেহেতু শিয়ালদা কোর্টের রায়ের আগেই এই পিটিশনটি ফাইল করা হয়েছে, তাই তারা এখনই এই বিষয়টি শুনবেন না। এই অ্যাপ্লিকেশন প্রত্যাহার করার জন্য আইনজীবী করুণা নন্দীকে নির্দেশ দেন, যদি কোনো বক্তব্য থাকে তাহলে নতুন করে পিটিশন ফাইল করতে হবে। প্রধান বিচারপতির করা আরও পর্যবেক্ষণ, পিটিশনে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে একাধিক বিষয় বিতর্ক সাপেক্ষ, অর্থাৎ তা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য দুতরফেই আসতে পারে। তা নিয়ে এখন যদি শুনানি, তার যথেষ্ট প্রভাব থাকবে, কারণ বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর, ফলশ্রুতিও দীর্ঘমেয়াদী হতে পারে। ঠিক তখনই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যদি সিবিআই তদন্ত নিয়ে আপত্তি থাকে, অর্থাৎ যে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে অভিযুক্ত সঞ্জয় রায় পরোক্ষ সুবিধা পেয়ে যাবে। তারপরে প্রধান বিচারপতি আইনজীবী করুণা নন্দীকে পিটিশন প্রত্যাহারের নির্দেশ দেন। সন্দেশখালী গণধর্ষণ মামলায় পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ, সেট গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নেতৃত্বে লালবাজার হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়। এছাড়াও থাকবেন আইপিএস রাহুল মিশ্র, বাদুড়িয়ার এসডিপিও। 1 মাস পর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে এসিজেএম বসিরহাটে। গত বছরের জানুয়ারি থেকে চর্চায় সন্দেশখালী। বহু মহিলা তাদের উপর হওয়া নির্যাতনের কাহিনী তুলে ধরেছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এলাকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তারই মাঝে গত 16 মে এলাকার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক সহ 3 জনের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। যদিও বেশ কিছুদিন পর এফআইআর দায়ের হয়, তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এমনকি কাউকে গ্রেপ্তারও করা হয়নি। অভিযোগ উল্টে নির্যাতিতাকে এফআইআর তুলে দেওয়ার হুমকি দিতে শুরু করেন অভিযুক্তরা। এরপরই তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। সেই মামলার শুনানিতে আগেই নির্যাতিতাকে 24 ঘন্টা পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় উদ্বিগ্ন পুরসভা। বৃহস্পতিবার থেকেই শুরু হবে ট্যাংরার ক্রিস্টোফার রোডের বহুতল ভাঙার কাজ। বুধবার কলকাতা পুরসভায় বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। হরিয়ানার এক সংস্থার 2 প্রতিনিধিও বৈঠকে যোগ দেন। ওই বৈঠকের পরেই ট্যাংরার বহুতল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার 99 ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগর কলোনির একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। ঘটনা প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল এই বহুতল। তারপর ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে একটি নির্মীয়মান বহুতল। বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড এলাকায় পরপর 2টি বাড়ি বিপজ্জনকভাবে হেলে পড়ে। অন্যদিকে 3 নং ওয়ার্ড এলাকার দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনেও হেলে পড়া বহুতলের খোঁজ পাওয়া গিয়েছে। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত আবাসিকেরা। ক্রিস্টোফার রোডের নির্মীয়মান আবাসনে কাজ চলাকালীন বহুতলের ভিতরের কাজ চললে একাধিক পরিবার সেখানে থাকতে শুরু করেছিলেন। গত 22শে জানুয়ারি বহুতল হেলে পড়ে। স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে যায়। বাঘাযতীন কাণ্ড থেকে শিক্ষা নিয়ে দ্রুত পদক্ষেপ করে পৌরসভা। রাতেই ওই আবাসন ফাঁকা করার নোটিশ দেওয়া হয়। জানানো হয়েছে, ওই বহুতলের 4 ও 5 তলায় বিপজ্জনক অবস্থায় রয়েছে, অবিলম্বে তা ভাঙা হবে। তাই দ্রুত ফাঁকা করতে হবে আবাসন। বাসিন্দাদের কাছে সহযোগিতা চাওয়া হয়, কিন্তু রাতারাতি এই ঘটনার সমস্যায় পড়েন আবাসিকেরা।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের পর্যবেক্ষণে পরে বিপজ্জনক বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে কাজ।